আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। প্রতিদিনের মতো আজকে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ক্লাসে আমি তোমাদের সাথে আছি জেসমিন খাতুন জেসমিন। আজকে যে অধ্যায়টা শুরু করবো সে অধ্যায়টার নাম হচ্ছে সে অধ্যায়টা ইংলিশ শাসন আমলে যে ধরনের প্রতিরোধ নবজাগরণ সংস্কার আন্দোলন হয়েছিল। নবম অধ্যায় ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ নবজাগরণ ও সংস্কার আন্দোলন। শিখন ফল। আজকের পাঠ্যসূচি তোমরা ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ আন্দোলনের প্রেক্ষাপট এবং তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে। আলোচ্য বিষয় ফকির সন্ন্যাসী আন্দোলন, তিতুমিরের সংগ্রাম, নীল বিদ্রোহ, ফরাইজি আন্দোলন। ফকির সন্ন্যাসী আন্দোলন। আচ্ছা, তারা একটু বলে নি যে এই ধরনের আন্দোলন বা ইংরেজ শাসন আমলে প্রতিরোধ আন্দোলন কেন হয়েছিল, বাংলা জনগণ কেন প্রতিবাদী হয়ে ওঠে এবং এর প্রতিরোধ আন্দোলনের সূত্রপাতটা কোথা থেকে হয়। একটা সময় বাংলার কিছু যে সূর্য ওঠা ভরে তাদের লাঙ্গল কাঁধে নিয়ে ছোট্ট ফসলের জমিতে এবং ফিরত অস্তগামী সূর্যকে কেন্দ্র করে তাদের কোনো ঘরে অন্য ফসলের প্রাচুর্য ছিল না, তবে তাদের অভাব ছিল না। বাংলা জনগণ এখানে তাদের অভাব ছিল না আনন্দ উৎসব অনুষ্ঠানের, এবং তারা জারি গান, শাড়ি, কীর্তন এবং যাত্রাপালায় গানে জমে উঠত সন্ধ্যার রান বাংলার আসর। কিন্তু ধীরে ধীরে 15 শতকের শেষের দিকে ইউরোপীয় বণিক গোষ্ঠীর আগ্রাসী আগমনের ফলে ধীরে ধীরে গ্রাম বাংলার কৃষকদের আনন্দ উৎসব কেড়ে নিতে থাকে তাদের মুখে হাসি, এবং এরই চূড়ান্ত পরিণতি হিসাবে ইংরেজ বণিকদের যে রাজনৈতিক শক্তির উত্থান এবং তার প্রতিষ্ঠার মাধ্যমে এর চূড়ান্ত রূপ ধারণ করে। প্রথমে তারা ধ্বংস করেছিল গ্রাম বাংলার শিল্পকে, এবং কুটির শিল্পকে তারা ধ্বংসের মাধ্যমে তাদের নজর পড়ে বেশ এদেশের উর্বর জমির উপরে, এবং অতিরিক্ত অর্থলাভের আশায় তারা অতিরিক্ত রাজস্ব আদায় করতে থাকে, এবং এই রাজস্ব আদায়ের জন্য তারা বিভিন্ন ধরনের একের পর এক পরীক্ষা নিরীক্ষা চালাতে থাকে। যেই পরীক্ষার নিষ্ঠুর বলি হিসাবে বাংলার সাধারণ কৃষক সমাজ এর নিষ্ঠুর বল তাদের চূড়ান্ত, অর্থাৎ তারা এর ভালোভাবে ফল ভোগ করে, এবং এই কৃষক সমাজ ভেঙে পড়ে এবং তাদের আন্দোলন করা ছাড়া, এই পরিস্থিতি থেকে তাদের উত্তরণের জন্য আন্দোলন করা ছাড়া আর কোনো পথ থাকে না। ক্রমাগত চলতে থাকে বিদ্রোহ, এবং এই বিদ্রোহ 18 শতকের শেষার্ধ থেকে 19 শতকের শেষ পর্যন্ত এই বিদ্রোহ অব্যাহত থাকে। এর সঙ্গে বাংলার মুসলমান সমাজে কিছু ধর্মীয় সংস্কার আন্দোলনও সূত্রপাত হয়, এবং যা পরবর্তী পর্যায়ে ব্যাপক কৃষক আন্দোলনের রূপ নেয়। অর্থাৎ কৃষক আন্দোলন পরিণত হয় এবং ধর্মীয় সংস্কার আন্দোলনগুলো পরবর্তীতে কৃষক আন্দোলনের রূপ নেয় ব্যাপকভাবে, এবং হিন্দু সমাজের তার সাথে শুরু হয় পাশ্চাত্য শিক্ষার ঢেউসে, এবং শিক্ষিত সমাজ প্রতিবাদ মুখর হয়ে ওঠে, এবং তাদের মধ্যে যে মুক্ত চিন্তা এবং মুক্ত ধারার গতি উন্নয়ন হয়, এবং শুরু হয় কুসংস্কার, ধর্মীয় গোড়ামি এবং হিন্দু সমাজের সংস্কার কাজ। মুসলমান শিক্ষিত সমাজেও সংস্কারের মাধ্যমে তাদের পাশ্চাত্য শিক্ষার ধ্যান ধারণা শিক্ষিত করে যুগ উপযোগী সমাজ গঠন করার জন্য চেষ্টা করা হয়। ঠিক এই ধরনের আন্দোলন যত ইংরেজ শাসন আমলে যে প্রতিকার, প্রতিরোধ এবং সংস্কার আন্দোলন হয়েছিল তার মধ্যে ফকির সন্ন্যাসী আন্দোলন অন্যতম। ফকির সন্ন্যাসী আন্দোলন আসলে এই আন্দোলনটা ছিল একটা ব্রিটিশ বিরোধী আন্দোলন, প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল, এবং পলাশী যুদ্ধের পরে পলাশী যুদ্ধের পর থেকে এই আন্দোলনটা শুরু হয়। নবাব মীর কাসেম ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে ফকির সন্ন্যাসীদেরকে তাদের পক্ষে, অর্থাৎ নবাবের পক্ষে যুদ্ধ করার জন্য তাদের সাহায্য চান, এবং ফকির সন্ন্যাসীরা নবাবের পক্ষে যুদ্ধ করে। যুদ্ধে পরাজিত হয়ে মীর কাসেম পালিয়ে গেলেও ফকির সন্ন্যাসীরা তাদের আন্দোলনটাকে অব্যাহত রাখে। তাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনটা তারা চালিয়ে যেতে থাকে। নবাবকে সাহায্য করার কারণে ইংরেজরা তাদের গতিবিধির উপরে কড়া নজর দিতে থাকে, অর্থাৎ ফকির সন্ন্যাসীরা যে চিরাচরিত রীতি অনুযায়ী তারা মুষ্টি সংগ্রহ, ভিক্ষাবৃত্তির মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করত, সেটার উপরে ইংরেজ সরকার কর স্থাপন কর ধার্য করে, এবং তারা এক তীর্থস্থান থেকে অন্য তীর্থস্থানে যাতায়াত করতো, ঘুরে বেড়াতো। এটার উপরে তারা ইংরেজ সরকার নিষেধাজ্ঞা জারি করে। ফকির সন্ন্যাসীরা
তাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সঙ্গে হালকা অস্ত্র রাখতো, সেটাকে তারা নিষিদ্ধ করে। বাংলায় ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত তারা ছিল একদম অবাধ মুক্ত, অর্থাৎ তাদের স্বাধীনতার উপরে কেউ হস্তক্ষেপ করতো না। কিন্তু ইংরেজ সরকার তাদের অবাধ চলাফেরার উপরে বাধা সৃষ্টি করে থাকে। তীর্থস্থান দর্শনের উপরে তাদের কর আরোপ এবং ভিক্ষা ও মুষ্টি সংগ্রহকে বেআইনি বলে ঘোষণা করতে থাকে। তাছাড়া তাদেরকে ডাকাত ও দস্যু দল হিসেবে আখ্যায়িত করা হয়। ফলে ক্ষুব্ধ ফকির সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের জন্য অবতীর্ণ হয় এবং এই সংগ্রামে বিদ্রোহী ফকির নেতার নাম ছিল, অর্থাৎ ফকির দলের নেতার নাম ছিল মজনু শাহ, আর সন্ন্যাসী দলের নেতার নাম ছিল ভবানী পাঠক। এই দুজনের নেতৃত্বে আন্দোলনটা বেগবান হয়ে ওঠে। তাদের আন্দোলনের লক্ষ্য ছিল সরকারি কুঠি, জমিদারের কাছারি এবং নায়ক ব্যবস্থার বাড়ি আক্রমণ করা, অর্থাৎ তাদের বাড়ি আক্রমণ করে এটা দখল করা। এর ফলশ্রুতিতে 1760 সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ শুরু করে। আচ্ছা, তাহলে ইংরেজদের বিরুদ্ধে প্রথম ফকির সন্ন্যাসীরা কখন বিদ্রোহ শুরু করে? 1760 সালে। কোথায়? পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ শুরু করে। 1971 সালে মজনু শাহ উত্তর বাংলায় ইংরেজ বিরোধী তৎপরতা চালানো শুরু করে এবং এর ফলশ্রুতিতে 1777 সাল থেকে 1776 সাল পর্যন্ত রংপুর, রাজশাহী, দিনাজপুর এবং ময়মনসিংহ জেলায় ইংরেজদের সঙ্গে মজনু শাহর বেশ কয়েকবার পাল্টা যুদ্ধ সংঘটিত হয় এবং এই যুদ্ধে সংঘর্ষ লিপ্ত হয়। তাদের যুদ্ধ কৌশল ছিল গেরিলা পদ্ধতি, অর্থাৎ ফকির সন্ন্যাসীদের যা ইংরেজের বিরুদ্ধে তারা যে কৌশলে যুদ্ধ করতো, এটা ছিল গেরিলা পদ্ধতিতে। তারা অতর্কিত আক্রমণ করে আবার নিরাপদে সরে যেত। ইংরেজদের পক্ষে তাদের চূড়ান্ত পরাজিত করা কখনোই ইংরেজরা, অর্থাৎ ফকির সন্ন্যাসীদেরকে ইংরেজরা কখনোই চূড়ান্ত ভাবে পরাজিত করতে পারে নাই। পরবর্তীতে 1787 সালে ফকিরা সন্ন্যাসী দলের নেতা মজনু শাহ মৃত্যুবরণ করেন এবং মৃত্যুবরণ করলে এই বিদ্রোহটা অনেকটা বিদ্রোহের ভার গ্রহণ করেন মুসা শাহ এবং তারাও ইংরেজ প্রশাসনকে বিভিন্ন সংগ্রামের মাধ্যমে বা তাদের বিরুদ্ধে বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে ইংরেজ প্রশাসনকে তারা সর্বদা ব্যতিব্যস্ত করে রাখে। অপরদিকে সন্ন্যাসী বিদ্রোহের নেতা ভবানী পাঠক 1787 সালে লেফটেন্যান্ট জেনারেল নেতৃত্বে একদল ব্রিটিশ সৈন্যের মুখে 2 সহকারী সহ নিহত হন। অর্থাৎ ভবানী পাঠক কখন কোথায় নিহত হন? ভবানী পাঠক নিহত হন 1787 সালে কার বিরুদ্ধে যুদ্ধ করে, অর্থাৎ ইংরেজ লেফটেন্যান্ট জেনারেল নেতৃত্বে যে সংঘটিত যুদ্ধ, সেই যুদ্ধে প্রাণপণ লড়াই করে ভবানী পাঠক নিহত হন। সন্ন্যাসী আন্দোলনের নেতা তিনি ছিলেন সন্ন্যাসী আন্দোলনের নেতা এবং তার মৃত্যুর সঙ্গে সঙ্গে সন্ন্যাসী আন্দোলনের অবসান হয়। তিতুমিরের সংগ্রাম। 1827 সালে মক্কা থেকে হজ ব্রত পালন করে তিতুমির দেশে ফেরেন। অর্থাৎ তার আগে আরেকটু বলে নিই যে আসলে তিতুমির কে ছিলেন। তিতুমিরের পুরো নাম কি? মীর নিসার আলী ওরফে তিতুমির 24 পরগনা জেলার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিতুমিরের পুরো নাম কি ছিল? মীর নিসার আলী ওরফে তিতুমির। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? 24 পরগনা জেলার বারাসাত গ্রামের মহকুমার চাঁদপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এবং এই যে উত্তর এবং পশ্চিম ভারতের সীমান্ত প্রদেশে ওয়াহাবি আন্দোলনের জোড়া চলছে, ঠিক তখনই পশ্চিমবঙ্গের বারাসাত অঞ্চলে এই তিতুমিরের আন্দোলনটা বেগবান হয়ে ওঠে। এছাড়া 1827 সালে মক্কা থেকে হজ ব্রত পালন করে তিতুমির দেশে ফিরেন এবং দেশে ফিরে তিনি ধর্মীয় সংস্কার কাজে আত্মনিয়োগ করেন। অর্থাৎ তিনি হজ পালন করে এসে পূর্ব বাংলা অর্থাৎ ভারত উপমহাদেশে তিনি ধর্ম সংস্কার আন্দোলনের জন্য নিজেকে নিয়োগ করেন। তার যে ধর্মীয় সংস্কার আন্দোলনটা ছিল, এই আন্দোলন বহু মুসলমান বিশেষ করে 24 পরগনা জেলার এবং নদিয়া জেলার বহু কৃষক তাঁতি এই তিতুমিরের এই ধর্মীয় সংস্কার আন্দোলনে সাড়া দেন এবং ফলে জমিদাররা ক্ষুব্ধ হয়, প্রজাদের উপর নানা ধরনের অত্যাচার শুরু করে এবং তার প্রেক্ষাপটে যে অর্থাৎ ইংরেজ
জমিদারদের নিষেধাজ্ঞা জারি করে, তারা নিষেধাজ্ঞা জারি করে এ ধরনের আন্দোলনটাকে প্রবহমান রাখার বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা জারি করে, অর্থাৎ তার নির্যাতনমূলক অত্যাচার আচরণ শুরু করে যেন এই আন্দোলনটাকে অস্তমিত করা যায়। যারা তিতুমির এই অত্যাচারের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে শাস্তিযোগ্যমূলক সুবিচার চেয়ে ব্যর্থ হন, যখন তিনি এই সুবিচার পান না, এই আন্দোলনে ব্যর্থ হন, তখন শেষ পর্যন্ত তার অনুসারীরা তিতুমির এবং তার অনুসারীরা সশস্ত্র প্রতিরোধের পথ অবলম্বন করে নেন এবং এই প্রতিরোধমূলক 1831 সালে নারিকেলবাড়িয়া গ্রামে তিতুমির তার প্রধান ঘাঁটি স্থাপন করেন এবং এই নারকেলবাড়ি গ্রামে তিনি যে ঘাঁটি স্থাপন করেন এবং এখানে একটা শক্তিশালী এক বাঁশের কেল্লা স্থাপন করেন। এই বাঁশের কেল্লাটা এটা গোলাম মাসুমের নেতৃত্বে, অর্থাৎ তিতুমিরের লাঠিয়ার বাহিনীর প্রধান ছিলেন, অর্থাৎ গোলাম মাসুমের নেতৃত্বে এই বাহিনীটাকে শক্তিশালী লাঠি আল বাহিনী হিসেবে গঠন করা হয়। ইংরেজ জমিদার নীলকণ্ঠের দ্বারা নির্যাতিত কৃষকরা দলে দলে এই আন্দোলনে তিতুমিরের এই সংস্কার আন্দোলনে যোগ দিতে থাকে। সংস্কার আন্দোলন একটি ব্যাপক কৃষক আন্দোলনের রূপ নেয়। তিতুমিরের এই ধর্মীয় সংস্কার আন্দোলন এভাবেই কৃষক আন্দোলনের রূপ নেয় এবং এর চূড়ান্ত ফলস্বরূপ ইংলিশ পিরিয়ড, অর্থাৎ এই তিতুমিরের বাঁশের কেল্লা ইংরেজ সরকারের কামান বন্দুকের সামনে বীরের মতো লড়াই করে তিনি প্রাণপণে লড়াই করে পরাজিত হন এবং তিতুমির মৃত্যুবরণ করেন। এখানে ইংরেজ বাহিনীর যে আগ্নেয় অস্ত্র, সে আগ্নেয় অস্ত্রের মাধ্যমে শেষ পর্যন্ত তিতুমির এই বাঁশের কেল্লা ধ্বংস হয়ে যায় এবং তিতুমির যে ধর্মীয় সংস্কারের আন্দোলনের মধ্যে দিয়ে ব্যাপক কৃষক আন্দোলন গড়ে তুলেছিলেন, অর্থাৎ তিনি কৃষক আন্দোলন গড়ে তুলতে সক্ষম হন। ইংরেজদের গোলাম নীলকণ্ঠের জমিদারদের ঐক্যবদ্ধ প্রতিরোধ আইন, তাদের বাঁশের কেল্লা ছিল তিতুমির এক দুঃসাহসী দেশপ্রেমের প্রতীক, অর্থাৎ তিতুমির একজন দুঃসাহসী বীর হিসাবে আত্মপ্রকাশ করে থাকে, যা যুগে যুগে বাঙালিকে অন্যায় অত্যাচার আর প্রতিরোধের বিরুদ্ধে সাহস জুগিয়েছে। পাশে দুটো ছবি দেখতে পাচ্ছ, এটা ছিল সেই বীর তিতুমির এবং বীর যোদ্ধা তিতুমির, এবং পাশে যে ছবিটা ছিল এটা সেই তিতুমিরের বাঁশের কেল্লা, যেখান থেকে যেটা তার শক্তির কেন্দ্র, এবং এই কেল্লা নির্মাণ করে ইংরেজ সরকারের বিরুদ্ধে ইংরেজ বাহিনীর আধুনিক আগ্নেয়াস্ত্রের সামনে এই কেল্লা থেকে তিতুমির সংগ্রামটা চালান, অর্থাৎ এখান থেকে তিনি ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম করে তোলেন। এখানে দুটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিতে দেখা যাচ্ছে বাঁশের কেল্লা শেষ পর্যন্ত ইংরেজ বাহিনীর যে শক্তিশালী কামান গোলা বারুদের আঘাতে এই বাঁশের কেল্লা ধ্বংসপ্রাপ্ত হয়, তার একটা চিত্র। শুরু হয় নীল বিদ্রোহ। বাংলার কৃষকদের অত্যাচার এবং উর্বর জমির উপরে ইংরেজ সরকারের যে লোভ এবং এই জমির উপরে তাদের খাজনা আদায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলায় যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে ধরনের আন্দোলন শুরু হয় তার মধ্যে একটা ছিল নীল বিদ্রোহ, অর্থাৎ উর্বর জমির উপরে ইংরেজ সরকারের যে দৃষ্টি পড়ে সেখান থেকে তারা অতিরিক্ত লাভের আশায় যে তারা এই জমিটাকে অতিরিক্ত কর প্রদান করবে, অর্থ উপার্জনের আশায় তারা নিজেদের মতো করে ব্যবহার করতে শুরু করে। ঠিক সেরকম একটা আন্দোলন ছিল নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ এখানে ছিল ইংরেজরা এদেশে এসেছিল বাণিজ্য করতে, তাদের ব্যবসায়িক বুদ্ধি ছিল অত্যন্ত সজাগ। উপমহাদেশের শাসকদের দুর্বলতার সুযোগে তারা শাসন ক্ষমতায় নিজেদের স্থান দখল করে নেয়। তারা সবসময় তাদের ব্যবসায়িক যে সুদৃঢ় বুদ্ধি এটাকে কাজে লাগিয়েছে এবং এই সজাগ ব্যবসায়িক বুদ্ধির কারণে তারা বাংলার উর্বর ফসলের জমিটাকে তাদের কাজে লাগাতে পারে, অর্থাৎ উর্বর জমির উপরে তাদের দৃষ্টি পড়ে। তারা এই উর্বর ক্ষেতগুলোতে যে খাদ্যশস্য উৎপাদন হতো, এই খাদ্যশস্যের পরিবর্তে বাণিজ্যিক ফসল উৎপাদনের কাজে মনোনিবেশ করে। নীল ছিল তাদের সেই বাণিজ্যিক ফসল। এই বাংলার কৃষকদেরকে তারা নীল ব্যবসা ছিল খুবই লাভজনক একটা ব্যবসা। এই লাভজনক তারা অতিরিক্ত অর্থ লাভের আশায়
শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের বস্ত্রের চাহিদা বৃদ্ধি পায় এবং তাদের সাদা কাপড়কে রং করার জন্য, সাদা কাপড়কে রং করার ক্ষেত্রে তারা এই নীলটা ব্যবহার করত। অর্থাৎ ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয় এবং শিল্প বিপ্লবের সাথে সাথে তারা যে শিল্প প্রতিষ্ঠানের চাহিদা বাড়ে, অর্থাৎ তাদের এই সাদা কাপড় রং করার জন্য নীলের চাহিদা বাড়ে। আর তাদের এই অতিরিক্ত নীলের যোগান দেওয়ার জন্য তারা বাংলার উর্বর জমিটাকে কাজে লাগায় এবং যার জন্য তাছাড়া আমেরিকার যে ব্রিটিশ উপনিবেশগুলো স্বাধীন হয়েছিল, সেই স্বাধীন হয়ে যাওয়ার কারণে ইংরেজ বণিকরা সেখানকার নীল চাষ তাদের বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে তারা বাংলাকে একমাত্র নীল চাষের কেন্দ্র হিসেবে খুঁজে পায়। ফলে বাংলা হয়ে নীল সরবরাহের তাদের যে নীল সরবরাহ করবে তাদের শিল্প প্রতিষ্ঠানের জন্য সেটা প্রধান কেন্দ্র হয়ে যায়। 1770 সাল থেকে 1780 সাল পর্যন্ত ইংরেজ শাসন আমলে বাংলায় নীল চাষ শুরু হয়ে যায়। অর্থাৎ বাংলায় কখন তাহলে নীল চাষ শুরু হয়? 1770 সাল থেকে 1780 সালের মধ্যেই এই সময় যে ইংরেজ শাসন কাল চলছিল ঠিক সেই সময় বাংলায় নীল চাষ শুরু হয়ে যায় এবং এই নীল চাষের মাধ্যমে এদেশের কৃষক সমাজ তাদের সর্বোৎকৃষ্ট জমিটাকেই ইংরেজ সরকার বেছে নেয়। জমিদারদের যে অত্যাচার এবং নির্যাতনের মুখে নীল চাষের অগ্রিম অর্থ গ্রহণে তারা এই কৃষক সমাজ বাধ্য হয় নীল চাষ করার জন্য। এদেশের কৃষকদেরকে তারা অতিরিক্ত অর্থ দিত। প্রথম দিকে তারা দাদু সুদের ব্যবস্থা করে এবং এই সুদটা একবার যে গ্রহণ করতো, এই ঋণটা যে একবার নিত, বংশ পরাক্রমে তাদের এই ঋণ আর কখনোই শোধ হতো না। শুধু আসলে পর্যায়ক্রমে এই ঋণটা বাড়তেই থাকতো। ফলে কৃষক সমাজ দিন দিন ঋণগ্রস্ত হয়ে যায় এবং ধ্বংস হতে থাকে। তাদের একটা সময় তাদের উর্বর জমিটাকে নীল চাষ করার জন্য তাদের খাদ্যের অভাব দেখা দেয় এবং কৃষকরা যে নীল চাষ করতে শেষ পর্যন্ত রাজি হয় না এবং তাদের রাজি না হওয়ার কারণে তাদের উপর চরম অত্যাচার নির্যাতন করে জমিদাররা। বাংলাদেশে নীলের ব্যবসা ছিল একচেটিয়া ইংরেজ বণিকদের কাছে এবং শুধুমাত্রই তারা একচেটিয়া ব্যবসা করতো এই ফসলটা নিয়ে। ফরিদপুর, যশোর, ঢাকা, পাবনা, রাজশাহী এই অঞ্চলগুলোকে ব্যাপক নীল চাষ হতো। জিনিসপত্রের যে মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে নীল চাষের খরচটা বৃদ্ধি পায় এবং খরচটা বৃদ্ধি পাওয়ার কারণে নীলকররা বিষয়টি বিবেচনা রাখত না যে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে খরচ বৃদ্ধি পেলে তাদের যে চাষের খরচটা বাজে। শেষ পর্যন্ত কৃষকরা এই চাষ করতে নারাজ হয়, অর্থাৎ এই ফসলটা তারা চাষ করতে রাজি হয় না। রাজি না হওয়ার কারণে তাদের উপরে বঞ্চনার শিকার হতে হয় এবং নীল চাষিরা বিভিন্নভাবে নির্যাতিত হতে থাকে। আইন ছিল তাদের নাগালের বাইরে, কারণ যারা আইন প্রয়োগ করবে, যারা বিচার করবে, ঠিক সেসব বিচারকের বেশিরভাগই ছিল নীলকরদের স্বদেশী বন্ধু। এখানে এদেশের কোন প্রশাসনিক ভাবে যেহেতু ইংরেজরা সকল ক্ষমতায় তাদের জায়গা করে নিয়েছে, সেক্ষেত্রে বিচার কার কাছে তারা পাবে এবং নীলকরদেরই স্বদেশী বন্ধু। সেক্ষেত্রে তাদের বিচার পাওয়া বা আশ্রয় নেওয়া তাদের কাছে সুবিচার করার কোনো আশা ছিল না। শেষ পর্যন্ত যে প্রভাবশালী অত্যাচারী জমিদার নীলকররা গ্রাম বাংলা কৃষকদের উপরে যে অত্যাচার শুরু করে, তার ফলশ্রুতিতে নীল চাষীদেরকে নির্যাতন স্বরূপ তাদেরকে হত্যা করা হয় এবং বিভিন্ন হত্যা করতে তারা দ্বিধাবোধ করেনি। এরা এতটা নিষ্ঠুর ব্যবহার হয়ে ওঠে যে অবাধ্য নীল চাষীদেরকে নানা রকম এত অমানবিক নির্যাতন তারা করে এবং নির্যাতনের প্রকোপ সহ্য করতে না পারে অনেকে আত্মহত্যা পর্যন্ত করে। এই ধরনের শেষ পর্যন্ত দেওয়ালে পিঠ থেকে যায় কৃষকদের এবং চাষি দেওয়ালে পিঠ যখন তাদের থেকে যায় তখন 1859 সালে নীল চাষীরা প্রচন্ড বিদ্রোহে ফেটে পড়ে। অর্থাৎ কৃষকরা প্রচন্ড আন্দোলনমুখী হয়ে ওঠে এবং তারা সংগঠিত হয়ে ঐক্যবদ্ধ হতে থাকে। এর বিরুদ্ধে যেসব বিদ্রোহের যে নেতৃত্ব দেয় তারা ছিল বাংলার কৃষকরা, অর্থাৎ নীল চাষীরাই এই বিদ্রোহের নেতৃত্ব দেয়। যশোরের নীল বিদ্রোহের নেতা ছিলেন নবীন মাধব এবং বেনি মাধব, দুই ভাই। এরা নীল বিদ্রোহের নেতৃত্বে ছিলেন। এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতারা, নদিয়ায় এবং হুগলিতে বিভিন্ন নেতারা নেতৃত্ব দিতে থাকেন। স্থানীয় পর্যায়ে এই আন্দোলন বাংলায় কৃষক আন্দোলনের রূপ নেয় এবং আগুন জ্বলে ওঠে সমাজে বা
কৃষকরা নীল চাষ করার পক্ষে, নীল চাষ না করার পক্ষে দৃঢ় অবস্থান নেয়। এমনকি তারা ইংরেজ ম্যাজিস্ট্রেটের আদেশে অগ্রাহ্য করতে বাধ্য হয়। শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী নীল চাষীদের প্রতি সহানুভূতিশীল মনোভাব প্রকাশ করতে থাকে। যার কারণে পত্রপত্রিকায় নীলকরদের অত্যাচারের কাহিনী ছাপা হতে থাকে। এবং দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটক রচয়িতা করেন। এই নীল দর্পণ নাটক ঢাকায় মঞ্চস্থ হলে এবং এই নীল চাষীদের অত্যাচার এবং তাদের নিষ্ঠুর নির্যাতনের চিত্র দেখে উপস্থিত জনতা আতঙ্কিত হয়ে যায় এবং তারা অস্ত্র বিসর্জন দিতে শুরু করে। নীল দর্পণ নাটকের রচয়িতাকে দীনবন্ধু মিত্র। এবং এই নীল দর্পণ নাটকের কাহিনী মূলত নীল চাষীদেরকে নিয়ে জমিদারের অত্যাচারের কাহিনী এখানে লিপিবদ্ধ ছিল। শেষ পর্যন্ত বাংলার সংগ্রামী কৃষকরা জয় হয় এবং 1861 সালে ব্রিটিশ সরকার ইন্ডিগো কমিশন গঠন করেন। এই ইন্ডিগো কমিশনের সুপারিশ অনুযায়ী যে নীল চাষীদের এর সুপারিশের উপর ভিত্তি করে যে নীল চাষকে কৃষকদের ইচ্ছাধীন বলে ঘোষণা করা হয় এবং তাছাড়া ইন্ডিগো কন্ট্রাক্ট বাতিল করা হয়, যে এর প্রেক্ষিতে নীল বিদ্রোহের অবসান হয়। এই ফসলটাকে কৃষকের ইচ্ছার আওতায় নিয়ে আসা হয়। পরবর্তীকালে নীলের বিকল্প হিসেবে কৃত্রিম নীল আবিষ্কার হয় এবং কৃত্রিম নীল আবিষ্কার হওয়ার সাথে সাথে 1892 সালে নীল চাষ বন্ধ হয়ে যায়। এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ তোমরা। এই যে সেই নীল ক্ষেত, এটা ছিল সেই নীল ক্ষেত। এখানে দেখা যাচ্ছে যে নীল রঙের ফল বা ফুল এবং সেই নীল চাষীরা কিভাবে বিদ্রোহ করেছিল, তারা কিভাবে প্রাণপণে লড়াই করেছে জমিদারদের সাথে, নিজেদের বিপন্ন হয়েছিল কিভাবে, জমিদারের অত্যাচারের কাহিনী এই চিত্রে ফুটে উঠেছে। নীল আন্দোলন, নীল বিদ্রোহ, ইংরেজ সরকার অর্থাৎ ইংরেজ প্রশাসনের লোকজন চাষীদের উপরে কিভাবে তারা শুধু চাষ করত, কৃষকদের চাষ করা ফসল তারা চাষ করতে এবং তারা এটা বাণিজ্যের জন্য তাদের দেশে পাচার করতো এবং প্রয়োজনীয় অর্থ এদেশের অর্থ থেকে এদেশের কৃষকদেরকে বঞ্চিত করা হতো। এই ছিল আজকের আলোচনা। এখান থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে গুরুত্বপূর্ণ কোশ্চেন কি হতে পারে বা এই আলোচনার মধ্যে যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো ছিল, সেই কোশ্চেন গুলোর মধ্যে অন্যতম ছিল ভবানী পাঠক কে ছিলেন, কবে সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ শুরু করে, নীল দর্পণ নাটকের রচয়িতা কে, এবং সন্ন্যাসী দলের নেতা বজলুল শাহ কবে মৃত্যুবরণ করেন এবং ভবানী পাঠক কে ছিলেন, এছাড়া ইংরেজদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ আন্দোলন কোনটা ছিল। এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে চর্চা করবে এবং পরবর্তী ক্লাসের জন্য টপ প্লেসের জন্য প্রস্তুত থাকবে এবং টপ প্লেস হবে নবম অধ্যায়, যতটুকু আলোচনা হয়েছে আলোচ্য অংশের উপরে। নিশ্চয়ই তোমরা বইটা ভালোভাবে চর্চা করবে এবং টপ প্লেসের জন্য প্রস্তুত থাকবে। আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।